নমস্কার বন্ধুরা। সেভিংস অ্যাকাউন্টের যে একটা সুদের ছাড় পাওয়া যায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের মাধ্যমে বা ইনকাম ট্যাক্স আইনে, তো সেটা কি আপনি নতুন নতুন রিজিমে নিতে পারবেন? ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু ওল্ড এবং পুরনো রিজিম চলছে। তো নতুন রিজিমে কি আপনি এই ছাড়টি নিতে পারবেন? বা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার কোন শর্তে ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন? কারণ আপনারা জানেন যে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার সমস্ত ছাড় পায়, কিন্তু সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার ছাড় পায় না। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, সেটা কিন্তু আজকে আপনার সঙ্গে আলোচনা করব। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটে যে ইন্টারেস্ট পাওয়া যায় তার উপর যে একটা ট্যাক্স ছাড় পাওয়া যায় 80 টিটিএ এবং 80 টিটিবি, এই নিয়মটি বা এই যে সুবিধাটিকে সঠিকভাবে না নেওয়ার কারণে কিন্তু প্রচুর মানুষের প্রত্যেক বছর ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী কিন্তু নোটিশ আসে এবং সেই নোটিশে ঠিকঠাক করে উত্তর না দিতে পারলে তখন জরিমানার মুখে পড়তে হয়। তো এই 80 টিটিএ এবং 80 টিটিবি নবীন এবং পুরনো ব্যক্তিদের জন্য একটা বিশেষ সুবিধা। তো আজকে আমাদের আলোচনার বিষয় এই দুটি নিয়ে তুলনামূলক আলোচনা করব, 80 টিটিএ এবং 80 টিটিবি, এবং সেই সঙ্গে নিউ রিজিমে বা ওল্ড রিজিমে কি এই দুটোর সুবিধা পাওয়া যায় নাকি, বা উদাহরণসহ বোঝানোর চেষ্টা করব যে কোন ক্ষেত্রে কোন শর্তে নবীন ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তি এই সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের সুদের ছাড় পাবেন। কি কি ডকুমেন্টস লাগবে এই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিটের সুদের ছাড় পেতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, 50,000 টাকার বেশি যদি সুদ হয় সেক্ষেত্রে নবীন এবং প্রবীণ ব্যক্তিরা কীরকম ছাড় পেতে পারেন নাকি পাওয়া যায় না, ক্লেম করার নিয়মটাই বা কী, অর্থাৎ এই সুদের ছাড়গুলি নেওয়ার জন্য কী প্রসেস আছে, কীভাবে ক্লেম করতে হয়, আর এই ছাড়গুলো কি 80C ধারার মধ্যে পড়ে, বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনায় যে সুদ পাওয়া যায় সেই সুদটা কি ট্যাক্স ছাড় পাওয়া হয় এই 80 টিটিএ বা 80 টিটিবি, বা কোনখানে ফিক্সড ডিপোজিট করলে আপনি এই ছাড়টি পাবেন। অর্থাৎ অনেকগুলি প্রশ্ন কিন্তু আমরা বলে ফেললাম, উত্তরটা কিন্তু আমাদেরই দিতে হবে। তো আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হয়তো এর মধ্যে কিছু বিষয় আমরা কিন্তু আগেও আলোচনা করেছি, তাও সবার সুবিধার্থে বা যারা নতুন ভিডিও দেখবেন তাদের জন্য কিন্তু সমস্ত বিষয়গুলো একসঙ্গে আলোচনা করছি। দেখুন, প্রথমত সেভিংস অ্যাকাউন্টে যে সুদ পাওয়া যায় সেটা অনেকেই ভাবেন যে এটা সম্পূর্ণ ট্যাক্স ছাড়। না, এটা সম্পূর্ণরূপে ট্যাক্স ছাড় নয়। 10,000 টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স ছাড় দেওয়া হয় এবং সেটা কিন্তু 80 টিটিএতে, এবং সেটা পাবেন শুধুমাত্র ইন্ডিভিজুয়াল বা একজন যারা একক ব্যক্তি বা HUF আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি। আর 10,000 টাকার উপরে হলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং এটা কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য কিন্তু 10,000 টাকা নয়। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে সুদটা পাচ্ছেন সমস্ত সেভিংস অ্যাকাউন্ট, সমস্ত ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদ মিলিয়ে 10,000 টাকা আপনি ছাড় পাবেন, বাকিটা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে যেভাবে নিয়ম থাকে। তো দেখে নিই এই দুটি 80 টিটিএ এবং 80 টিটিবি। 80 টিটিএর সম্পূর্ণরূপে নবীন ব্যক্তিদের জন্য যাদের বয়স 60 বছরের কম, আর 80 টিটিবি সম্পূর্ণরূপে প্রবীণ ব্যক্তি বা যাদের বয়স 60 বছর বা তার বেশি। তো এই দুটি 80 টিটিএ অর্থাৎ নবীন ব্যক্তিদের এই ছাড়টি 2013-14 সালে শুরু হয়, কিন্তু 80 টিটিবি প্রবীণ ব্যক্তিদের ছাড়টি শুরু হয় 2019-20 সালে অ্যাসেসমেন্ট ইয়ারগুলিতে। এছাড়া বেনিফিশিয়ারি বলতে এতক্ষণ আমরা যা বললাম আপনারা বুঝতে পেরে গেছেন যে 80 টিটিএটা আনডিভাইডেড হিন্দু ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল, তারা কিন্তু এই 80 টিটিএর ছাড়টি নিতে পারবেন, কিন্তু 80 টিটিবিটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য তারা এই ছাড়টি নিতে পারবেন। অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি বা যোগ্যতা কিন্তু এটাকেই বোঝাচ্ছে যে সিনিয়র সিটিজেন হলে তবে আপনি 80 টিটিবিটা নিতে পারবেন, আর সিনিয়র সিটিজেন না হলে 80 টিটিএতে আপনি ছাড়টা পাবেন। কী ধরনের ইন্টারেস্ট এখান থেকে আপনি ট্যাক্স ছাড় পাবেন বলছে, ইন্টারেস্ট ইনকাম কোথা থেকে? সেভিংস অ্যাকাউন্টের থেকে। শুধুমাত্র যদি সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ হয় সেটাই মাত্র আপনি 80 টিটিএতে ছাড় পাবেন নবীন ব্যক্তি হলে, কিন্তু এখান থেকে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের উপর কোনো ছাড় নেই। আবার একইভাবে 80 টিটিবি যেটা প্রবীণ ব্যক্তিদের জন্য, তারা কিন্তু ইন্টারেস্ট ইনকামটা পাবে সমস্ত ধরনের অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট সমস্ত ধরনের সুদ মিলিয়ে কিন্তু তারা এই ছাড়টি পাবে 80 টিটিবি। এনআরআই, যারা এনআরআই এবং এনআরও, তারা কিন্তু 80 টিটিএতে 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। তো 80 টিটিবি যারা প্রবীণ ব্যক্তিদের জন্য যে ছাড়টা, সেটা কিন্তু এনআরআইদের জন্য কোনো সুবিধা নেই। এবার এর ম্যাক্সিমাম লিমিট 80 টিটিএ অর্থাৎ নবীন ব্যক্তিদের জন্য যেটা শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদের ছাড়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 10,000 টাকা। কিন্তু প্রবীণ ব্যক্তিদের জন্য যেটা হয় 80 টিটিবি, সেটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে 50,000 টাকা ম্যাক্সিমাম, সব কিছু অ্যাকাউন্ট মিলিয়ে, সেভিং অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট মিলিয়ে। তো ধরুন কারুর 1,80,000 টাকা 1,50,000 টাকা উনি 80C ধারাতে ছাড় নিয়ে নিয়েছেন, তারপরে কি উনি 50,000 টাকা ছাড় পাবেন 80 টিটিবিতে? হ্যাঁ, প্রবীণ ব্যক্তি হলে 80 টিটিবিতে কিন্তু উনি ছাড়টা নিতে পারবেন। এর কারণ 80C এবং 80 টিটিবি দুটো কিন্তু আলাদা ধারা,
সুতরাং দু জায়গাতেই কিন্তু 50 প্লাস 1.5 লক্ষ অর্থাৎ 2 লক্ষ টাকা কিন্তু ছাড় নিতে পারবেন। এটা সম্পূর্ণরূপে কিন্তু আপনি নিতে পারবেন। এবং সেভিংস অ্যাকাউন্ট কোনখানে সেভিংস অ্যাকাউন্টে থাকলে এই সুবিধা পাবেন? ব্যাংক বা ব্যাংকিং কোম্পানি বা যারা ব্যাংকিং ফ্যাসিলিটি দেয়, যেমন ধরুন পোস্ট অফিস, তো এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি এই 80 TTA অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের উপর 10,000 টাকা ছাড় পাবেন। এবার দেখে নিই বিভিন্ন ধরনের যে বিভিন্ন সেভিংস স্কিমগুলো আছে, প্রধানমন্ত্রী বয় বন্দনা যোজনা বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, এদের থেকে যে ইনকাম বা সুদ যেটা পাওয়া যায় সেটা কিন্তু কোনোভাবে আপনার ট্যাক্স ছাড় হবে না। এবং যেটা কোম্পানি ফিক্সড ডিপোজিট সেটা কিন্তু 80 TTBতে কোনো ট্যাক্স ছাড়ের সুবিধা দেয়া হয় না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যেখানে থেকে আপনি নেওয়ার সুবিধা যাবে এই ইনকাম ট্যাক্সের ছাড়টি, সেখান থেকে শুধুমাত্র নেবেন, বাকি জায়গা থেকে নেবেন না, তাতে কিন্তু আপনার বিপদ হতে পারে। এবং এটা কীভাবে ক্লেম করবেন 80 TTB ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট থেকে ছাড়টি? অবশ্যই প্রথমে আপনি ইনকামের সঙ্গে যুক্ত করবেন। ধরুন আপনার 5 লাখ টাকা ইনকাম হয়েছে এবং 45,000 টাকা সুদ বাবদ ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে টোটাল ইনকাম হয়েছে। তো টোটাল মিলিয়ে 5,40,000 টাকা বা 45,000 টাকা হলো। তারপরে আবার কিন্তু এই 45,000 টাকাটা বাদ যাবে যদি আপনি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন। না হলে কিন্তু নমিনি ব্যক্তি হলে এই ছাড়টি আপনি পাবেন না। অর্থাৎ প্রথমে ইনকাম হিসাবে দেখাবেন, তারপরে কিন্তু ছাড় নেবেন, কারণ ইনকাম ট্যাক্স ফর্মেও কিন্তু এটাই আছে। এবার ধরুন কারুর বয়স 67 বছর হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেখা গেলো সে সেভিংস অ্যাকাউন্টে 10,000 টাকা সুদ পেয়েছে এবং ফিক্সড ডিপোজিটে 60,000 টাকা পেয়েছে, অর্থাৎ টোটাল তার সুদ হয়েছে 70,000 টাকা। তাহলে সে ক্লেম কত করতে পারবে? তিনি কিন্তু ক্লেম করতে পারেন শুধুমাত্র 50,000 টাকা, সেটাও কিন্তু 80 TTB এবং বয়স হতে হবে 60 বছর বা তার বেশি। না হলে কিন্তু প্রবীণ ব্যক্তি ছাড়া এই নবীন ব্যক্তিরা এই ছাড়টি নিতে পারবেন না। এবার দেখুন একটা হিসেব দেখে নিই। সেভিংস অ্যাকাউন্টের থেকে ধরুন একটা নবীন এবং প্রবীণ ব্যক্তি উভয়ের ইনকাম হয়েছে 5,000 টাকা, আবার ফিক্সড ডিপোজিট থেকে দুজনের ইনকাম হয়েছে 2 লাখ করে, অর্থাৎ দুজনেরই 2.5 লাখ করে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট থেকে ইনকাম হয়েছে। এবার অন্যান্য আয়, অর্থাৎ ধরুন অন্য কোনো আয় আছে, সেক্ষেত্রে 4 লক্ষ টাকা, অর্থাৎ 6,05,000 টাকা তার ইনকাম হয়েছে সমস্ত বিষয়ে। এবার দেখা ছাড়টি, সেভিংস অ্যাকাউন্টের উপর যে ছাড় অর্থাৎ 80 TTA ছাড়টি কিন্তু শুধুমাত্র নবীন ব্যক্তি যাদের উপর 60 বছর এরকম তারাই পাবেন। প্রবীণ ব্যক্তি সিনিয়র সিটিজেন হলে তারা কিন্তু এই ছাড়টি পাবেন না। আবার 80 TTB এর যে ছাড়টি সেটা কিন্তু নবীন ব্যক্তিদের জন্য নয়, শুধুমাত্র প্রবীণ ব্যক্তির জন্য, সেটা কিন্তু 50,000 টাকা। তো টোটাল দেখা গেল করযোগ্য যে আয় হচ্ছে নবীন ব্যক্তিদের হচ্ছে 3,50,000 টাকা, আর প্রবীণ ব্যক্তিদের জন্য হচ্ছে 3,05,000 টাকা। সুতরাং এখানে কিন্তু দেখুন প্রবীণ ব্যক্তি হলে কিন্তু অতিরিক্ত অনেকখানি ছাড় পাওয়া যায়, বিশেষ করে শুধু সুদের উপর। এবার দেখুন কী কী ডকুমেন্টস লাগে। ডকুমেন্টস বলতে এমনিতেই ITR ফাইল করতে হলে কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না, আপনার তথ্যটাই সঠিক। কিন্তু কোনো কারণে যদি আপনার এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা বলে যে আমাকে ডকুমেন্টস দিতে হবে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস বলতে বোঝায় ইন্টারেস্ট সার্টিফিকেট, পাস বইয়ের আপডেট জেরক্স কপি বা পোস্ট অফিসের কোনো নথির জমা করতে হবে, অথবা সেই সঙ্গে বয়স যদি 60 বছর হয়ে যায়, সিনিয়র সিটিজেন হিসেবে ছাড় পেতে চান ফিক্সড, সেক্ষেত্রে আধার কার্ড বা অন্য কোনো বয়সের প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে। আর যদি সরাসরি ITR ফাইল করেন, নিজেই করেন আর নিজেই সমস্ত কাজ করেন ইনকাম ট্যাক্সের, তাহলে কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন হয় না। আর যদি প্রমাণের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনাকে ব্যাংক থেকে সমস্ত ইন্টারেস্ট সার্টিফিকেটটা জোগাড় করতে হবে, অথবা এখনকে AIS যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছেড়েছে, সেখানে কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন। এবারে 80 TTA বা 80 TTB অর্থাৎ যেটা নবীন ব্যক্তিদের 10,000 টাকা এবং প্রবীণ ব্যক্তিদের 50,000 টাকা, এটা শুধুমাত্র কিন্তু পুরনো রিজিমে পাওয়া যাবে। নতুন যে রিজিম বা নতুন যে ইনকাম ট্যাক্সের যে স্ল্যাবগুলো আছে, সেখানে কিন্তু কোনোভাবে আপনি সুবিধাটা নিতে পারবেন। অর্থাৎ ওল্ড রিজিমে যারা আছেন তারা এই ছাড়গুলো নিতে পারবেন, 80 TTA হোক বা 80 TTB। নবীন এবং প্রবীণ ব্যক্তি শুধুমাত্র পুরনো ট্যাক্স রিজিমে নিতে পারবেন। এবার যৌথ অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার ছাড়টা নিতে পারেন 80 TTA বা 80 TTB। কিন্তু যদি দেখা যায় ধরুন কারুর জয়েন্ট অ্যাকাউন্ট আছে, একজন নবীন একজন প্রবীণ, তো প্রথম যিনি অ্যাকাউন্ট হোল্ডার উনি হচ্ছেন নবীন এবং দ্বিতীয় যিনি অ্যাকাউন্ট হোল্ডার তিনি হচ্ছেন প্রবীণ। তো সেক্ষেত্রে কিন্তু উনি প্রবীণ ব্যক্তি হিসাবে ওই জয়েন্ট অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার হিসাবেও কিন্তু ট্যাক্স ছাড় নিতে পারবেন। সুতরাং কিন্তু এখানে একটা অবশ্যই সুবিধা, কারণ আপনারা জানেন এই যে ট্যাক্স ছাড়গুলো সমস্ত কিন্তু পৃথকভাবে হিসেব করা হয়। তো নবীন হোক বা প্রবীণ হোক, এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ইন্টারেস্টের ছাড়টা কিন্তু অবশ্যই সচেতনভাবে নেবেন এবং সব কিছু জেনে নেবেন। প্রয়োজন হলে একজন ভালো কনসালট্যান্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন, যাতে কোনোভাবে না নোটিশ আসে। আশা করি তথ্যটি আমাদের সামনে ভালো করে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে উৎসাহিত করুন। ধন্যবাদ।